বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব 19 নম্বর পর্ব শুরু করছি। আশা করি আপনাদের পর্বগুলো খুবই ভালো লাগছে। পরের পর্বে আমরা দেখব কুহেলি দেখা করতে যাচ্ছে নতবেদ শর্মার সঙ্গে। কি হয় দেখা যাক। পরবর্তী পর্ব শুরু করছি। কুহেলি রেডি হয়ে দেখল ঘড়িতে সময় 7:25। যে কোনো মুহূর্তে আলেক চলে আসবে। একটা সাদা রঙের ছোট হ্যান্ডব্যাগে নিজের পার্স আর মোবাইলটা ঢোকানোর সময় কুহেলির হঠাৎ মনে হলো, জীবনের এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত বাড়ির কাউকে না জানিয়ে নিয়ে ফেললাম। এমনকি আজ আলেকের বাড়িতে ওর বাবার সঙ্গে কথাও বলতে যাচ্ছি। কিন্তু মনে একটা সংশয় দেখা দিল, কাজটা ঠিক করছে তো? একবারও মা ঠাম্মুকে জানানোই হলো না। কিন্তু পরক্ষণেই মনে হলো, যেভাবে সবটা ঠিক করেছে সেভাবেই এগোতে হবে। কুহেলির এই ভাবনার মধ্যেই ওর হাতের ফোনটা বেজে উঠল। আলেক ফোন করছে। চিন্তাগুলো মাথা থেকে সরিয়ে কলটা রিসিভ করলো। হ্যালো মিস বাসু, আর ইউ রেডি? ইয়েস স্যার, আমি এক্ষুনি আসছি। ওকে, আমি নিচে ওয়েট করছি। কুহেলি কথা শেষ করে ফোনটা ব্যাগে রেখে এগিয়ে গেল ওর শু স্ট্যান্ডের দিকে। অনেকদিন পর নিজের প্রিয় সিলভার সিলেটোটা পড়ল। ফ্ল্যাটটা লক করে লিফটের দিকে এগোলো কুহেলি। এদিকে আলেক কুহেলির সঙ্গে কথা বলে গাড়ি থেকে নেমে ওয়েট করতে লাগলো। ঠিক 5 মিনিট পরেই কুহেলিকে বিল্ডিংয়ের ভেতর থেকে হেঁটে ওর দিকে এগিয়ে আসতে দেখা গেল। আলেক কুহেলির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। ওর হৃদযন্ত্রটা যেন এক মুহূর্তের জন্য স্পন্দিত হতে ভুলে গেল। ডিপ মেরুন আর সাদা রঙের কম্বিনেশনের লং সালোয়ারে কুহেলিকে অসম্ভব সুন্দরী লাগছে। স্বল্প প্রসাধনের ছোঁয়ায় কুহেলির রূপে যেন এক অনন্য স্নিগ্ধতা ফুটে উঠেছে। আলেক এর আগে কখনো কুহেলিকে এই রূপে দেখেনি। শুধু এই রূপ কেন, অফিসের ফর্মাল সাজের বাইরে আলেক কোনোদিনও কুহেলিকে দেখেইনি। আলেক যেন পলক ফেলতেও ভুলে গেল। চলার ছন্দের সঙ্গে তাল মিলিয়ে সুদীর্ঘ চুলগুলো যেন ঈষৎ আন্দোলিত হচ্ছে কুহেলি। এক দৃষ্টে কুহেলির দিকে এগিয়ে আসার দিকে তাকিয়েছিল আলেক। একরাশ মুগ্ধতার রেশ যেন ধীরে ধীরে ওকে ঘিরে ধরছে। কুহেলি আলেককে দেখে তাড়াতাড়ি হেঁটে এগোতে গিয়ে হঠাৎ একটা ছোট্ট পাথরে হোঁচট খেল। তাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল, কিন্তু আলেক তার আগেই ওকে এক হাত দিয়ে ধরে নিজের কাছে টেনে আনলো। হঠাৎ করেই কুহেলি ওর এত কাছে এসে পড়ায় আলেক কেমন যেন স্থির হয়ে গেল। কুহেলির চুল থেকে একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে। সেই ঘ্রাণটা কেমন যেন নেশা লাগানো। এদিকে কুহেলি আচমকা পড়ে যাওয়ার ভয়ে চোখ দুটো বন্ধ করে নিয়েছিল, কিন্তু একটু পরেই পড়ে যায়নি বুঝতে পেরে চোখ খুলে নিজেকে আলেকের এতটা কাছে আবিষ্কার করে অপ্রস্তুত হয়ে পড়ল। ছিটকে আলেকের কাছ থেকে সরে এলো। কুহেলি এইভাবে সরে যাওয়ায় আলেকেরও ঘোরটা কেটে গেল। সে নিজেও বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। কুহেলি কোনো রকমে বলল, সরি, আসলে তাড়াতাড়িতে খেয়াল করিনি। আলেক নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, ইটস ওকে, চলুন, দেরি হয়ে যাচ্ছে, বলে গাড়ির দরজাটা খুলে দিল। কুহেলি এবার সাবধানে এগিয়ে গিয়ে উঠে পড়ল। আলেক নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো। হলদে রঙের বিল্ডিংটাকে পেছনে ফেলে কালো গাড়িটা এগিয়ে চলল ওঙ্কাল ভিরাল উদ্দেশ্যে। কুহেলি বেশ কিছুক্ষণ আলেকের দিকে তাকালোই না। একটু আগের ঘটনাটার জন্য বড্ড অড ফিল করছে। আলেকের অবস্থাও কিছুটা একই। এইরকম পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি। তবে কুহেলির মতো তার চোখ দুটো বাধ্য নয়। থেকেই তারা লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার দিক থেকে কুহেলির দিকে চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ এইভাবেই কেটে গেল। আলেকের মনে হলো, এভাবে তো সিচুয়েশনটা আরও অড হয়ে যাচ্ছে। ও জানে কুহেলি এমনিতেই আজকের দিনেরটা নিয়ে নার্ভাস। তার মধ্যে এই পরিস্থিতি আরও অড হয়ে যাচ্ছে। আলেক প্রথমে নিজেকে একটু শান্ত করলো। অবাধ্য চোখ দুটোকে শাসনের গণ্ডিতে বেঁধে ওর সেই চিরপরিচিত হাসিটা ঠোঁটের কোণায় এনে বলল, ইউ আর ওয়েলকাম। কুহেলি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। এমনিতেই যত দূরত্ব কমছে ওর নার্ভাসনেসটা ততই বাড়ছে। তার মধ্যে এই ঘটনাটার জন্য আলেকের দিকে তাকাতে একটা অস্বস্তি বোধ হচ্ছে। তাই অন্য উপায় না পেয়ে বাইরের দিকে তাকিয়ে বসেছিল। আচমকা আলেকের কথায় চমকে উঠল। বাইরের দিক থেকে আলেকের দিকে তাকিয়ে বলল, কিছু বললেন? বললাম ইউ আর ওয়েলকাম। কুহেলি এই কথার কোনো অর্থ খুঁজে পেল না। হঠাৎ করে এটা বলার কি কারণ থাকতে পারে সেটা বুঝতে পারল না। একটু অবাক হয়ে বলল, ফর হোয়াট? আলেক রাস্তার দিক থেকে দৃষ্টি না সরিয়ে হেসে বলল, কাউকে হেল্প করলে একটা থ্যাঙ্কস পাওনা হয়, আর তার উত্তরে তো ওয়েলকাম বলতে হয়, তাই না? কুহেলি মনে পড়ল তখন আলেক ওকে নিঘাত পতনের হাত থেকে বাঁচিয়েছি, কিন্তু কুহেলি এখনও ধন্যবাদ জানায়নি। কুহেলির নিজের ওপরই রাগ হলো। একটু অপ্রস্তুত হয়ে বলল, সরি, আসলে তখন হঠাৎ করে। আলেক কুহেলির কথার মধ্যেই কথা বলে উঠল, আমার মনে হয় আপনি থ্যাঙ্কস আর সরি ওয়ার্ড দুটোর মধ্যে কনফিউজড হয়ে পড়ছেন। তখনও থ্যাঙ্কসের বদলে সরি বললেন, আর এখন আবার।
কুহেলি এবার হেসে ফেলল। ওকে হাসতে দেখে আলেকের হাসিটাও আরও একটু প্রশস্ত হলো। কুহেলি বলল, থ্যাংক ইউ, তখন আপনি না থাকলে হয়তো পড়িয়ে যেতাম, আর তারপরের কথা আমি ভাবতেও চাই না। আলেক বলল, ইউ আর মোস্ট ওয়েলকাম, আর যেটা হয়নি সেটা নিয়ে সত্যি ভাবার কোনো মানে হয় না। কুহেলি হেসে মাথা নাড়ল। কুহেলিকে সহজ হতে দেখে আলেক মনে মনে বেশ খুশি হলো। কুহেলির সত্যিই এখন নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। একটু আগের সেই অস্বস্তিটাই আর নেই, নার্ভাসনেসটা অনেকটা কম। কুহেলি একবার আর চোখে আলেকের দিকে তাকালো, সেই চিরপরিচিত হাসি মুখ। কুহেলি অবুঝ নয়। আলেকের হঠাৎ এই কথাগুলোর বলার পেছনের উদ্দেশ্যটা বুঝতে ওর কোনো অসুবিধা হলো না। কত অনায়াসে পরিস্থিতিটা সহজ করে দিল। সত্যি, মানুষটাকে যত বেশি দেখছে তত বেশি জানছে, আর ততটাই ওর প্রতি শ্রদ্ধা বাড়ছে। কিছুক্ষণের মধ্যেই ওরা ওঙ্কার ভিলায় পৌঁছে গেল। কুহেলি ওর রিস্ট ওয়াচে সময় দেখলো 8টা বাজতে এখনো 5 মিনিট বাকি আছে। যাক, লেট হয়নি। তবে গাড়ি থেকে নামতেই আবার সেই নার্ভাসনেসটা যেন ফিরে এলো। আসলে যতই হোক না কেন, এরকম একটা পরিস্থিতিতে যে কোনো মেয়েরই নার্ভাস ফিল করাটা খুবই স্বাভাবিক। আলেক বোধহয় কুহেলিকে দেখে ব্যাপারটা বুঝতে পেরে বলল, রিল্যাক্স মিস বাসু, টেনশনের কিছু নেই, আসুন। আলেক কুহেলিকে সঙ্গে নিয়ে বাংলোর মূল দরজার দিকে এগোলো। কলিং বেল বাজাতেই একজন ভৃত্য এসে দরজা খুলে দিল। আলেক কুহেলিকে ভেতরে নিয়ে প্রবেশ করলো। এখানে কুহেলি আগেও একবার এসেছে, কিন্তু সেদিন আর আজকের দিনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটু এগিয়েই দেখা গেল সামনে সুবিশাল ড্রয়িং রুমে সুসজ্জিত সোফায় বসে আছেন ওঙ্কার গ্রুপের ভূতপূর্ব কর্ণধার শ্রীমান নথবেশ শর্মা। কুহেলি এর আগে 2-1 বার কয়েক মুহূর্তের জন্য ওনাকে অফিসে দেখেছি। আসলে আলেক দায়িত্ব নেওয়ার পর থেকে উনি কোম্পানিতে যান না বললেই চলে। আজকে সামনাসামনি ভালোভাবে দেখে কুহেলি মুগ্ধ না হয়ে পারল না। এই বয়সে অসম্ভব সুদর্শন। আলেক যে এনারই সন্তান সেটা আলাদা করে বলে দিতে হয় না। চেহারার দিক থেকে আলেক আর পিতার যোগ্য উত্তরসূরি। বয়সের নিরিখে বিচার করতে গেলে নথবেশ শর্মা আলেকের থেকেও বেশি সুদর্শন। এক মনে বসে একটা ম্যাগাজিন পড়ছিলেন। চেহারায় আলাদা একটা ব্যক্তিত্বের ছাপ ফুটে রয়েছে। প্রথম দর্শনেই কোনো কথা বলার আগেই কুহেলির মনে ওনার প্রতি একটা সম্ভ্রমের সৃষ্টি হলো। সামনে কারো অস্তিত্বের আভাস পেয়ে ম্যাগাজিন থেকে চোখ তুলে তাকিয়ে আলেক আর কুহেলিকে দেখে হেসে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর আলেককে সম্পূর্ণ অগ্রাহ্য করে দিলেন। সোজা কুহেলির দিকে তাকিয়ে বললেন, ওয়েলকাম বেটা, এসো, আমি তোমারই অপেক্ষা করছিলাম। প্রথম আলাপই এতটা আন্তরিক সম্বোধন কুহেলি একেবারেই আশা করেনি। একজন অপরিচিতা মেয়ে, যে কিনা তারই কোম্পানিতে একজন সামান্য এমপ্লয়ি, যাকে হঠাৎ করে তার একমাত্র ছেলে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে, তাকে যে উনি এত সহজে এত আন্তরিকতার সাথে অভ্যর্থনা জানাবেন, এটা কুহেলি কল্পনাও করেনি। কুহেলি ঘটনার আকস্মিকতায় এতটাই অবাক হয়েছে যে ওনার অভ্যর্থনার প্রতি উত্তর দিতেও ভুলে গেলেন। মিস্টার নথবেশ শর্মা আবার বললেন, লজ্জা পাওয়ার কিছু নেই বেটা, এসো, কাম হ্যাভ আ সিট। কুহেলির এবার যেন চমক ভেঙে বাস্তবে ফিরল। একবার আলেকের দিকে তাকিয়ে একটু ইতস্তত করে এগিয়ে গিয়ে ওনার পা ছুঁয়ে প্রণাম করলো। প্রথমে প্রণাম করবে কিনা সেটা নিয়ে একটু দ্বিধায় ছিল। এত বড় একজন ব্যক্তিত্ব হঠাৎ করে ওর প্রণাম নেবেন কিনা সে বিষয়ে সংশয় ছিল। কিন্তু উনি কুহেলিকে প্রথমেই বেটা বলে সম্বোধন করাতে কুহেলি আর দ্বিধা করেনি। কুহেলিকে আরও অবাক করে দিয়ে উনি ওর মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন। কুহেলির প্রণাম করে সোজা হয়ে দাঁড়ালে নথবেশ শর্মা ওদেরকে বসতে বললেন। কুহেলি সোফার দিকে গিয়ে বসে পড়লেন এবং কুহেলিকে আরও অবাক করে দিয়ে উনি মাথায় হাত দিলেন। আলেক একটু দূরত্ব বজায় রেখে ঠিক ওর পাশে এসে বসলো, আর ওদের ঠিক মুখোমুখি বসলেন মিস্টার নথবেশ শর্মা। উনিই কথা শুরু করলেন, কুহেলি, তোমার নামটা খুব মিষ্টি। কুহেলি ছোট্ট করে হেসে ধন্যবাদ জানালো। আলেক বলেছিল তুমি আমাদের কোম্পানিতে অলমোস্ট 1.5 ইয়ার আগে জয়েন করেছো, অ্যান্ড দিস ইজ ইয়োর ফার্স্ট জব। আর আমাদের লেটেস্ট প্রজেক্টটা তুমি লিড করছো, ভেরি ইমপ্রেসিভ। এত কম সময়ে এত ভালো পারফরমেন্স সত্যিই খুব একটা দেখা যায় না। প্রথমে যখন আলেক এবার বিয়ের জন্য রাজি হয়ে গেল, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, কিন্তু তোমার কথা জানার পর অবাক হইনি। আলেক একেবারে কাজ পাগল ছেলে, আর তোমার মতো একজনকে লাইফ পার্টনার হিসেবে পেলে তো ওরই সুবিধাই হবে। সংসারের সঙ্গে সঙ্গে কাজের দিকটাতেও তুমি হেল্প করতে পারবে। আর আলেক নিজেই স্বীকার করেছে এটাই ওর মেন রিজন। দেখো, রিজন যাই হোক না কেন, আমার একমাত্র ছেলে যে অবশেষে বিয়ে করতে রাজি হয়েছে, আমি এতেই খুশি। কুহেলির হঠাৎ খুব খারাপ লাগতে লাগলো। এরকম একটা মানুষকে মিথ্যে কথা বলাটা ঠিক হচ্ছে কি? উনি নিজের একমাত্র ছেলের ভবিষ্যৎ সংসারের কথা ভেবে কতটা খুশি হচ্ছেন, কিন্তু উনি জানেন না যেটা তৈরি হতে চলেছে সেটা আদৌ সংসার নয়। এখানে দুটো মানুষ নতুন জীবন শুরু করার জন্য এই সম্পর্কে আবদ্ধ হচ্ছে না। এখানে দুটো নিরুপায় মানুষ তাদের নিজস্ব সমস্যা
সমস্যা সমাধান হিসেবে এই নতুন সম্পর্ককে বেছে নিয়েছে। নতবেশ শর্মা আরও অনেক কথা বললেন। ওনার সঙ্গে কথা বলতে বলতে কোহেলির মনে হতে লাগলো যেন কতদিনের পরিচয় এনার সঙ্গে, কত সহজে ওকে আপন করে নিলেন। আর ঠিক এই কারণেই কোহেলির খারাপ লাগাটা আরও তীব্র হয়ে উঠল। কিন্তু এখন আর এটা নিয়ে কোনো ভেবে লাভ নেই, তাই চিন্তাটা এক প্রকার জোর করেই মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। মাঝখানে একজন ভৃত্য এসে বলে গেল ডিনার রেডি। ওরা সবাই উঠে ডাইনিং রুমের দিকে এগোলো। এই দিকটায় কুহেলি সেদিন আসেনি, প্রয়োজন পড়েনি। বেশ বড় আকৃতির একটা কাঠের টেবিল। আজকাল তো কাঠের ডাইনিং টেবিল প্রায় দেখাই যায় না। এটা যে বেশ পুরনো সেটা দেখেই বোঝা যায়, কিন্তু পুরনো হলেও তার জৌলুস এতটুকু কমেনি। ডিনারের আয়োজন দেখে কোহেলি প্রায় ভিড়মি খাচ্ছিল। একবারে এলাহি আয়োজন, পদের সংখ্যা গুণে শেষ করা যাবে না কিনা সন্দেহ। কোহেলি তো ভেবেই পেল না এত ও খাবে কি করে। সব কটা পদ যদি এক চামচ করেও খায় তাতেও ওর বেশি হয়ে যাবে। খেতে বসে নতবেশ শর্মা আবার গল্প শুরু করলেন। ওর পরিবারের কথা, পড়াশোনার কথা সব একে একে শুনলেন। আলেখের সম্বন্ধে অনেক কথা বললেন আর ছোটবেলায় অনেক গল্প করলেন। কিন্তু কোহেলি লক্ষ্য করে দেখলো উনি একবারও আলেখের মায়ের প্রসঙ্গ তুললেন না। কারণটা কিছুটা আন্দাজ করতে পারলে সে। এর আগে দুবার নিজে দেখেছে মায়ের প্রসঙ্গ উঠলেই আলেক ভীষণ দুর্বল হয়ে পড়ে। আরও অনেক রকম কথা চলতে লাগলো। এরই মধ্যে তিনজনকে একসাথে দেখে এখনই একটা পরিবার মনে হচ্ছিল। কোহেলির বেশ ভালো লাগছিল, সব কিছু বেশ ভালোই চলছিল। হঠাৎ নতবেশ শর্মা কোহেলিকে প্রশ্ন করলেন, আচ্ছা বেটা, একটা কথা বলো তো, আলেকের জন্য তো তুমি একদম পারফেক্ট। ও তোমাকে নিজের লাইফ পার্টনার হিসেবে বেছে নিয়েছে, খুব বুদ্ধিমানের কাজ করেছে, কিন্তু তুমি ওকে পছন্দ করলে কেন? এরা তোমার মতো একটা এরকম মিষ্টি মেয়ে আর ট্যালেন্টেড মেয়ে তো অন্য কাউকে বিয়ে করতে পারতো, হঠাৎ আলেককে পছন্দ করলে কেন? কোহেলি প্রমাদ গুনল। এটা তো ভাবিনি, ওকে প্রশ্ন করলে কি উত্তর দেবে সেটা ঠিক করা হয়নি। নিজের বাড়িতে কি উত্তর দেবে সেটা ভেবে রাখলেও এখন কি বলবে খুঁজে পেল না। আসল কারণটা তো বলা সম্ভব নয়। আসলে উনি যে কোহেলিকে এক প্রকার প্রশ্ন করবে এটা তিনি আশাই করেনি। কোহেলি আলেকের দিকে তাকিয়ে দেখলো ওর মুখটাও কালো হয়ে গেছে। একটু ভেবে কোহেলি বলল, আসলে আমার বাড়ি থেকে কিছুদিন হলো আমার বিয়ের কথা ভাবছি। আমি যদিও ঠিক এখনই বিয়ে করতে চাইছিলাম না, কেরিয়ারের দিকেই ফোকাস করতে চাইছিলাম, কিন্তু বাড়িতে আর ওয়েট করতে চাইছে না। আর ঠিক এই সময়ই উনি, সত্যি বলতে আমাকে বিয়ে করতে হলে অ্যারেঞ্জ ম্যারেজই করতে হতো। সেখানে ওনার মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেলে যে কেউই নিজেকে ভাগ্যবতী মনে করবে। তাই আমিও। কোহেলি এই কথাটা শেষ করলো না। কথাগুলো বলতে ওর কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আলেকের দিকে তাকিয়ে দেখলো ওর মুখে হাসিটা আবার ফিরে এসেছে। নতবেশ শর্মা ওর উত্তর শুনে হেসে বললেন, বেশ, খুব ভালো কথা। আমি আগেও বলেছি, কারণ তোমাদের যাই হোক না কেন তাতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। ফাইনালি আলেক বিয়ে করছে আর তোমার মতো একজনকে বিয়ে করছে, আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ। ডিনারের পর্ব সেরে ওরা আবার ড্রয়িং রুমে ফিরে এলো। আলেক এতক্ষণ একটাই কথা বলেনি, আসলে কথা বলার মতো সুযোগও পায়নি। আসার পর থেকে নতবেশ শর্মা শুধু কোহেলির সঙ্গেই কথা বলছেন। মাঝে মাঝে তো মনে হচ্ছিল ওরা দুজনই এখানে আছে, আলেকের কোনো অস্তিত্বই নেই। এবার আলেক মুখ খুলল, ড্যাড, অনেকটা রাত হয়েছে, এবার বেরোতে হবে, না হলে লেট হয়ে যাবে। আর নতবেশ শর্মা বলল, আরে দাঁড়া, এত তাড়া কিসের? তুই তো নিজেই যাবি পৌঁছতে, তাহলে আর চিন্তা কিসের? আমার কোহেলির সঙ্গে কিছু কথা আছে। ড্যাড, এতক্ষণ তো কথা বললে, আর কি বলবে? সেটা কি তোকে বলবো নাকি? তুই এখানেই বস চুপ করে, আমি কোহেলিকে একটু আমার স্টাডি রুমটা দেখিয়ে আনছি। তোমার স্টাডি রুমে দেখার কি আছে? সেটা তুই কোনোদিন সেখানে গেলেই বুঝতে পারবি। কোনোদিন তো ভুলেও ওদিকে যাস না। আমি এখন বেশি কথা বলিস না তো, চুপচাপ এখানে বস থাক, আমরা আসছি। এসো তো বেটা। বলে কোহেলিকে সঙ্গে নিয়ে উনি দোতলা সিঁড়ির দিকে এগোলেন। কোহেলি একবার আলেকের দিকে তাকিয়ে এগিয়ে গেল। দোতলায় উঠে একদম শেষ প্রান্তের ঘরটার সামনে এসে নতবেশ শর্মা বললেন, এসো, এটা আমার সবথেকে প্রিয় ঘর। দিনের অধিকাংশ সময়টা আমি এখানেই কাটাই। ওনার পিছন পিছন ঘরটায় ঢুকে কোহেলি অবাক হয়ে গেল। ছোটোখাটো একটা লাইব্রেরি বলা চলে। ঘরে চারটে দেওয়াল জুড়ে শুধু বই বই। কোহেলি অবাক হয়ে সবটা দেখছিল। এর মধ্যে নতবেশ শর্মা বললেন, তোমাকে কটা কথা বলার ছিল কোহেলি, যেটা আলেকের সামনে বলতে পারতাম না, তাই তোমাকে এখানে নিয়ে এলাম। হঠাৎ করেই ওনার মুখ থেকে হাসিটা মিলিয়ে গেল। তার জায়গায় একটা গাম্ভীর্যের আবির্ভাব হলো। কোহেলি একটু চিন্তায় পড়ল, কি এমন বলতে চান উনি? এখন তো আলেকও নেই। একটু থেমে নতবেশ শর্মা একটা আলমারির দিকে এগিয়ে গিয়ে একটা বই বের করলেন। দূর থেকে ওটাকে বই মনে হলেও সেটা কাছ থেকে দেখে বুঝতে পারলো ওটা একটা অ্যালবাম। উনি অ্যালবামটা কোহেলির হাতে দিয়ে বললেন, এটা খুলে দেখো। কোহেলি খুলে দেখলো এটা একটা ফ্যামিলি অ্যালবাম। একজন সুদর্শন সুপুরুষ, তার সঙ্গে একজন অসামান্য সুন্দরী মহিলা এবং তাদের দুজনের সাথে একটা ছোট্ট ছেলে। কোহেলি বুঝতে অসুবিধা নয় এটা এই পরিবারের অ্যালবাম। নতবেশ শর্মার চেহারা চিনতে একটু কষ্ট হলো না, খুব একটা পরিবর্তন আসেনি। কাজের সঙ্গেই মহিলাটি যে
আলেকের মা সেটা বলাই বাহুল্য। এরকম অনেক ছবিতে অ্যালবামটা পরিপূর্ণ। কুহেলি একের পর এক ছবিগুলো দেখতে লাগলো। নথবের শর্মা বলতে শুরু করলেন, আলেকের কাছে হয়তো ওর মায়ের কথা শুনেছ, ছেলেটা ওর মাকে খুব ভালোবাসতো। না, ভুল বললাম, ভালোবাসতো না, ভালোবাসে। ওর মা যখন আমাদের ছেড়ে চলে যায় তখন ছেলেটা একেবারে ভেঙে পড়েছিল। অনেক কষ্টে ওকে সামলেছিলাম। ওকে আগলে রাখতে গিয়ে নিজের দুঃখটা ভুলে গেছিলাম। সবসময় চেষ্টা করতাম ওর মায়ের অভাবটা পূরণ করার, কিন্তু পারিনি। কেউ কারোর অভাব পূরণ করতে পারে না। আলেক আজও ওর মাকে খুব মিস করে। না পারে নিজের মায়ের প্রসঙ্গে কথা বলে না, আমিও বলি না। জানি ওর মায়ের কথা উঠলেই নিজেকে আর ঠিক রাখতে পারে না, দুর্বল হয়ে পড়ে। নিচে একটু আগেই বললাম, শুনলে তো, এই ঘরটায় আলেক কখনো আসেই না। তখন হালকাভাবে এখানে আসতে বলেছি বটে, কিন্তু এমনিতে আমিও ওকে জোর করি না। আলেক এই ঘরটায় একেবারেই আসে না। ওর মায়ের স্মৃতি যে ছড়িয়ে আছে এখানে। এই ঘরটা নন্দিনীর বড্ড প্রিয় ছিল। সুযোগ পেলেই এই ঘরে বসেই সময় কাটাতো। তুমিও তো তোমার বাবাকে হারিয়েছ অনেক ছোট বয়সে। তুমি আলেকের কষ্টটা আমার থেকেও ভালো বুঝতে পারবে, আর সেই জন্যই তোমাকে এই কথাগুলো বলছি। কথাগুলো বলতে বলতে ওনার গলাটা ধরে এসেছে। কুহেলির মনটা ভারী হয়ে উঠেছে। আলেকের এই কষ্টটা সেদিন রাতেই অনুভব করতে পেরেছিল, কিন্তু আজ ওর বাবার মুখ থেকে আবার সবটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে উনি আবার বলতে শুরু করলেন, কারোর অভাব কেউ পূরণ করতে পারে না ঠিকই, কিন্তু চেষ্টা তো করাই যায়। আমি এতদিন সেই চেষ্টাই করেছি। তোমার মা আর তোমার গ্র্যান্ডমাও নিশ্চয়ই সেই চেষ্টায় কোনো অভাব রাখেনি, কিন্তু আমি নিশ্চিত তাও তোমার মনে একটা শূন্যস্থান রয়েই গেছে। তোমরা দুজনে পারো একে অন্যের পরিপূরক হতে, নিজের ভালোবাসা দিয়ে সেই শূন্যস্থানটা পূরণ করতে। তোমার কাছে আমি কোনো কথা চাইবো না, শুধু এটুকু বলবো, আমার ছেলেটাকে আপন করে নিও, ওর কষ্টগুলোকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো। বাবা হিসেবে আমার শুধু এইটুকুই চাওয়ার তোমার কাছে। মেয়ের কাছে এইটুকু তো চাইতেই পারি, কি পারি না? কুহেলির দুচোখ বেয়ে জলের ধারা নামলো। সামনে দাঁড়ানো মানুষটার মধ্যে যেন নিজের বাবার প্রতিচ্ছবি দেখতে পেল। কোনোদিন নিজের বাবার স্নেহ ভালোবাসা পাওয়ার সৌভাগ্য হয়নি ওর। এমনকি ছবি না থাকলে হয়তো মানুষটার মুখটাও মনে পড়তো না। আজ হঠাৎ করেই আলেকের বাবার মধ্যে সেই না পাওয়া মানুষটাকে খুঁজে পেল। হৃদয়ের সমস্ত আবেগ চোখের জলের ধারা হয়ে ঝরে পড়তে লাগলো। কুহেলিকে কাঁদতে দেখে নথবেশ শর্মা ব্যস্ত হয়ে বললেন, তুমি কাঁদছো কেন কুহেলি? আমি কি ভুল কিছু বলে ফেলেছি? কুহেলি চোখের জল মুছে বলল, না, আপনি ভুল কিছু বলেননি। আসলে আমি কোনোদিনও আমার বাবাকে কাছে পাইনি। আমার স্মৃতির ভাণ্ডারে ওনার এতটুকু ছাওয়াও নেই। তাই আপনি আমায় মেয়ে বললেন তাই। নথবেশ শর্মা এগিয়ে এসে পরম শ্রেণী কুহেলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এত কান্নার কি আছে বোকা মেয়ে? এখন থেকে আমি আলেকের মতো তোমারও বাবা, আর আমি কিন্তু নিজের মেয়ের চোখে জল দেখতে পছন্দ করি না। আজকের পর আর যেন কখনো চোখে জল না দেখি, মনে থাকবে? কথাগুলোর মধ্যে একটা পিতৃসুলভ স্নেহ মিশ্রিত শাসন ছিল, একটা প্রচ্ছন্ন অধিকার বোধ ছিল, যেটা কুহেলির ভাগ্যে কোনোদিনও জোটেনি। কুহেলি হেসে নিজের চোখের জল মুছে সম্মতিসূচক মাথা নাড়ল। নথবেশ শর্মা আরও একবার কুহেলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, চল এবার নিচে যাই, রাতও হচ্ছে, এবার তোমার ফেরা উচিত। ওরা দুজন নিচে নেমে এলো। আলেক সোফায় বসে উসখুস করছিল। ওরও ভিতর ভিতরে চাপা টেনশন হচ্ছিল, না জানি ওপরে কি চলছে। ওদেরকে নামতে দেখে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, হলো তোমার কথা? হ্যাঁ হলো, এবার তুই কুহেলিকে পৌঁছে দিয়ে আয়। তারপর কুহেলির দিকে ফিরে বললেন, সাবধানে যেও বেটা। কুহেলি আবার ওনাকে প্রণাম করে উনি কুহেলির মাথায় হাত বুলিয়ে বললেন, তাড়াতাড়ি তোমার বাড়িতে কথা বলো, তারপর আমি নিজে গিয়ে বাকি কথা বলবো। আমার এই মেয়েটাকে পাকাপাকি নিজের কাছে না নিয়ে আসা পর্যন্ত আমার শান্তি হবে না। কুহেলি কিছু বলল না, শুধু একটু হাসলো। ওর মনটা অদ্ভুত একটা ভালো লাগায় ভরে আছে। এখানে আসার সময় কল্পনা করেনি যে যাওয়ার সময় ওর মনটা এত ভালো হয়ে যাবে। এই পর্বটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের পর্বগুলো খুবই ভালো লাগছে। আগামীতে দেখা যাক এবার কুহেলির বাড়িতে জানিয়ে কুহেলির মা এবং তার ঠাম্মুর কী রিয়াকশান হয় সেটা আগামী পর্ব জানতে পারবো। এক প্রকার নথবেশ শর্মা তো খুবই পছন্দ করলো কুহেলিকে, এবং সেটা দেখাই গেল, নিজের মেয়ে হিসেবে মেনে নিল। আগামীতে দেখা যাক কী হয়, আরও আকর্ষণীয় হতে চলেছে। ততক্ষণ শুনতে থাকুন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগছে। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।